আজকে আরেকটা খবর, সেটা হচ্ছে 1 মাসে এলপিজির দাম 2 দফায় বাড়ানো হলো এবং সেটা বেড়েছে 600 টাকা। দামটা 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম হচ্ছে এখন 1940 টাকা, যদিও মার্কেটে আগের থেকে সেটা 2200 টাকায় বিক্রি হচ্ছিল, এখন এটা হয়তো বা 2500-2600তেও চলে যাবে। তাছাড়া সিলিন্ডারের সংকটও আছে, শর্টেজও আছে। এই জায়গায় গভর্নমেন্ট আসলে কি করতে পারতো যা করা হয়নি? দেখেন, একই বিষয়, মানে আমাদের তো জ্বালানি সংকটটা মানে শুধুমাত্র ডিজেল অকটেনে থেমে নেই, এটা তো গ্যাস পর্যন্ত গেছে। এবং নতুন করে গ্যাস উত্তোলনের সুযোগও এখন নেই, কারণ নতুন করে গ্যাস উত্তোলনের যেই ক্যাপাসিটি এবং খরচ সব কিছু মিলিয়ে সেই সুযোগ নেই। সেই জায়গা থেকে আসলে আমাদের এইখানেও একটা বড় ধরনের আমরা কালোবাজারি এবং সিন্ডিকেট দেখছি। কারণ এই যে দেখেন, একবারে যে 600 টাকা বাড়লো, এবং দেখেন এখানে যে আপনি বললেন যে যেটা আসলে বেড়েছে সেটা তার থেকে অনেক বেশি টাকা দিয়ে, 2200 টাকা দিয়ে আমরা অলরেডি কিনছি, এবং এখন এই বাড়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে আরও বেড়ে যাবে। তাহলে দেখেন, এই যে মাঝখানে আসলে সরকারের কি তদারকিতে কিছু আছে আদৌ? কারণ সরকার নির্ধারিত যে দাম, সেই দামে কিন্তু আমরা অলরেডি কিনছি না, কারণ আমরা আরও বেশি দামে কিনছি, এবং এখন এই বাড়ার ফলে আরও বেশি দামে আমাদের কিনতে হবে। সুতরাং এই যে সরকারের কাজটা আসলে ঠিক কোথায়, তার ম্যানেজমেন্টের কাজটা কোথায়, এবং এই যে মাঝখানে যে ফাঁকটা, এটা তো আসলে ভোক্তাদের ভোগান্তি, এবং ভোক্তাদেরই এই বেশি টাকা দিয়ে এটা কিনতে হচ্ছে। সুতরাং এই জায়গায় আসলে রেগুলেশন কোথায়, এই জায়গায় আসলে সরকারের পক্ষ থেকে সেই ম্যানেজমেন্টটা কোন জায়গায়, এবং এইটা যে এতদিন, এবং আমাদের একটা অসুবিধার জায়গা কি, আমরা এটা মেনে নিয়েছি যে এরকমই সিন্ডিকেট আছে, কালোবাজারি আছে, দাম বাড়লে আরও বাড়বে। এর মাঝখানে আমরা আসলে প্রশ্ন করতে চাই না যে আসলে সরকার এখানে কি কাজ করছে, এবং এই জায়গাতে সরকারও যে ছাড়টা পেয়ে যায় সেটা হচ্ছে যে তারও ম্যানেজমেন্টের জায়গা থেকে, এবং যেহেতু সে অ্যাকাউন্টেবল না কারো কাছে, এবং আমরা ভোক্তারা আমরা বেশি টাকা দিয়ে কিনছি, যে কিনতে পারছে না সে অন্য একটা উপায় অবলম্বন করছে, কিন্তু আলটিমেটলি একেবারে জনগণের পকেট কাটা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে জনগণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অসুবিধা কি, জনগণ যে কোনোভাবেই আসলে ভোগান্তির শিকার হবে, এবং এটা স্বতঃসিদ্ধ, রাজা যাবে রাজা আসবে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধার জায়গা, এবং এটা সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমরা মেনে নিয়েছি, আমরা সরকারকে সেই প্রশ্নটা করতে চাই না। কিন্তু এখনকার যে বাস্তবতা, সরকারকে তো আসলে প্রশ্নের মুখোমুখি হতে হবে। এই যে 600 টাকা বাড়লো, এবং এখন আমি যদি বলি পুরোপুরিভাবে 1200 টাকার মতো আমাদের এখনকার যে রেট, সেটা 1200 টাকায়, মানে দ্বিগুণ দিয়ে আমাদের এখন কিনতে হবে সরকার নির্ধারিত রেটের থেকে। তো সেই জায়গা থেকে আসলে সরকারের ম্যানেজমেন্টটা কোথায়, এবং সরকার কেন এই যে মাঝখানের যে মধ্যস্বত্বভোগী যারা আছে, যারা কালোবাজারি করছে, যারা আসলে মজুত করছে, অথবা এই সিলিন্ডার প্রতি দাম যে বাড়ছে, এটাতে রেগুলেশন কোথায়, এবং কারা আসলে কাকে প্রশ্ন করছে, কারা রেগুলেশন মধ্যে আছে? তো এই জিনিসটাও কিন্তু পরিষ্কার না, এবং আমরা এটা তো দীর্ঘদিনের একটা সমস্যা, আর এখন তো আসলে জ্বালানি সংকটের ফলে এই সমস্যাটা আরও প্রকট হয়ে দেখা দিয়েছে। কিন্তু এই সমস্যাটা সমাধানে আসলে সরকারের কি তারা আসলে কোন পদ্ধতি নিবে, এবং কি ধরনের সুপারিশ আসলে তাদের পক্ষ থেকে করা হচ্ছে, এটা একটা দেখার বিষয়। তবে আমি গ্যাসের ক্ষেত্রে যেটা মনে করি সেটা হচ্ছে যে এটা কিন্তু আগে থেকেই এক ধরনের ভগ্ন একটা পরিস্থিতির মধ্যে আছে এই ম্যানেজমেন্ট সিস্টেমটা। সুতরাং এই 2 মাসে আসলে সরকার খুব যে বেশি কিছু করে ফেলতে পারতো সেটা আমি মনে করি না। তবে এই মুহূর্ত থেকে আসলে তার এই জায়গাটা ট্যাকেল দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে হবে, এবং এই জায়গায় তার আসলে ট্যাকেল দিতে হবে, এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা নিশ্চিত করতে হবে, কারণ জনগণ আসলে এখন প্রশ্ন করবে। জি, আরেকটা প্রশ্ন অ্যাড করি, সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে 2 মাসের অ্যাচিভমেন্ট বলা হলো, 60টি সফল পদক্ষেপ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। বিরোধী দল হিসেবে আপনাদের পর্যবেক্ষণ কি, এই পদক্ষেপগুলো কি জনগণের প্রকৃত সমস্যার সমাধান করার দিকে নেবে কিনা? দেখেন, এক ধরনের আমরা এই সরকারের পক্ষ থেকে যেটা দেখেছি যে 2 মাসে তারা তাদের সাফল্যের গল্পগাথা তারা বললেন। তো সেই জায়গা থেকে আমরা যেটা একদম এক কথায় যদি বলি, তাহলে আমরা যেটা দেখেছি এক ধরনের তারা তাদের ইশতেহার বাস্তবায়ন যত দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের ইশতেহার বাস্তবায়ন করছে, তারা মানুষকে একটা কার্ডের মধ্যে আনছে, এবং এই ধরনের গিমিক রাজনীতির মধ্যে দিয়ে তারা ওই যেটা হচ্ছে যে একটা লং টার্ম একটা সমস্যার সমাধান না করে তারা একটা ইনস্ট্যান্ট মানুষকে একটা চমক দিতে চাচ্ছে। এটার ফলে যেটা হয়েছে, দেখেন, এটার পেছনের জায়গাটা তো আসলে আমরা দেখছি না। সেটা হচ্ছে যে এই যে ফ্যামিলি কার্ডের কথা যদি আমি স্পেশালি বলি, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের এই খরচটা কোথা থেকে আসবে, এটা তো আমরা বহুদিন ধরে প্রশ্ন করছি, এবং এই প্রশ্নটা কিন্তু যখন আমরা করেছি তখন আমাদের বলেছে আমাদের হিংসা।
এখন IMF-ও যখন প্রশ্নটা করছে তখন কিন্তু উত্তরটা তারা দিতে পারছে না। এবং দেখেন এই ফ্যামিলি কার্ড সহ তো নানান ধরনের কার্ড তো এখন মানে ওনারা ইন্ট্রোডিউস করেছে। ফ্যামিলি কার্ডের এই 40 লাখ পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছ থেকে 13,000 কোটি টাকা তারা অর্থ বরাদ্দ চেয়েছে। তাহলে দেখেন এই যে আমাদের যে ঋণ, আমরা তো ঋণগ্রস্ত, আমরা তো আসলে বিদেশি বিভিন্ন জায়গা থেকে আমরা ঋণ নেই, সেইখানে কিন্তু আমাদের এই যে ফিজিবিলিটি স্টাডি, আমাদের লং টার্ম প্ল্যান কি, যেই একটা কার্ড ইন্ট্রোডিউস করা হলো বা যেই ধরনের নতুন পরিকল্পনা নেওয়া হলো, সেগুলোর আসলে লং টার্ম ফিজিবিলিটি মানে স্টাডি করা হয়েছে কিনা, সেটার ফিজিবিলিটি আসলে কি, এবং যেগুলো আসলে সোশ্যাল সেফটি নেটের আন্ডারে যেই কর্মসূচিগুলো অলরেডি আছে তার সাথে আসলে এটা কোনোভাবে করে এটা কনফ্লিক্ট করছে কিনা, এই স্টাডিগুলো কিন্তু সরকারের নাই। তো আমার মনে হয় যে দেখেন এই আমাদের তো আসলে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আন্ডারে কিন্তু অনেক সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, তো সেইগুলোর আসলে কার্যকারিতা সেটাও কিন্তু ওনারা খেয়াল করেননি বা ওনারা আসলে পরীক্ষা করেননি। তার মধ্যেই ওনারা ইশতেহারে যেরকম বলেছে ফ্যামিলি কার্ড দিব, ডিজেল কার্ড দিব, পেট্রোল কার্ড দিব, মানে তেলের কার্ড, তারপরে হচ্ছে আপনার এই ধরনের তো অনেকগুলো কার্ড তারা ইন্ট্রোডিউস করছে, কিন্তু এই কার্ডের যে সুফল সেটা আসলে সাধারণ জনগণ পর্যন্ত কতটুকু যাবে এটা একটা বড় প্রশ্ন। এবং এটি নিয়ে তাদের আসলে সমীক্ষা বলেন, কোনো পলিসি পেপার বলেন, বা এটা আসলে কতদূর তারা নিয়ে যেতে পারবে, নাকি আসলে এই যে অর্থটা ওনারা কোথা থেকে যোগান দিবে, এই প্রশ্নগুলো কিন্তু এখন বারবার করে আসছে। না সন্দেহ না, তো এটা তো ফ্যাক্ট এখন, কারণ IMF-ও তো এই কথাগুলো বলছে এখন, যে কারণে কিন্তু আমরা এখন এই টার্মে আমরা ঋণ পাচ্ছি না। এবং শুধুমাত্র তাই না তো, কারণ আমরা যে দেখছি যে এই ধরনের সফলতার কথা তো ওনারা বলছে, কিন্তু এর মধ্যে দিয়ে তো ওনারা শুভঙ্করের ফাঁকিও দিচ্ছে। সেটা হচ্ছে এই দেখেন আমরা আজকে দেখলাম, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে দিলকুশায় সেখানে দেখলাম যে এসালমকে আবার যাতে পুনর্বাসন করা হয় সেই জন্য এসালমের যারা কর্মচারী আছে তারা যারা আসলে সুবিধাভোগী তারা কিন্তু আন্দোলনে নেমেছে, মানববন্ধনে নেমেছে, তাকে জানিয়ে আসলে ফিরিয়ে আনা হয়। এবং সেটার কিন্তু একটা প্রক্রিয়া, এই সরকারের সফলতার কথা তো বলছেন, এখানে কিন্তু একটা প্রক্রিয়া যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে এই যে ব্যাংক অধ্যাদেশ, সেই অধ্যাদেশে 18 ক তারা যুক্ত করে এই যে এসালামদের আবার ফিরিয়ে আনার যে একটা সুন্দর পরিকল্পনা, এবং কিছু টাকা পরিশোধ করে 7.5% পরিশোধ করে আবার সেই ব্যাংকগুলোর মালিকানা তাদের যে ফিরিয়ে আনার যে একটা প্রক্রিয়া, সেটা কিন্তু সরকার করে দিয়েছে। সুতরাং সরকারের তো এটা একটা সফলতা না, কারণ ইসলামদের ফিরিয়ে আনা হলে সেই গোষ্ঠীর কাছে তো সরকার সফল, আমাদের কাছে না হলেও। তো সুতরাং এই যে একটা জায়গা, এবং এই প্রত্যেকটা যে কথাগুলো বলছি না, আপনি বলছেন যে এটা আমাদের আশঙ্কা বা আমাদের কোনো ন্যারেটিভ কিনা, এটা তো আসলে ফ্যাক্ট। এটা হচ্ছে ধরেন IMF এই কারণে এবার ঋণ দিচ্ছে না আমাদের। এবং আরও গুরুত্বপূর্ণভাবে যে NBR এর ঘটনাটা দেখেন, NBR এর আমরা দেখেছি না অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেই সরকারের সময় একটা আন্দোলন হয়েছে, সেটা পলিসি এবং ম্যানেজমেন্ট এই দুইটা হচ্ছে আলাদা করবার জন্য NBR এর। তো সেই জায়গায় আমরা দেখলাম যে সেখানে তখন আন্দোলন হলো এটার বিপক্ষে, এবং আমরা দেখলাম খুবই অদ্ভুতভাবে বিএনপি সরকারও এটা বাস্তবায়ন করলো না। সুতরাং এই যে একটা, এখানেও কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কোথা থেকে এই বিষয়গুলো হচ্ছে। দেখেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কত আন্দোলন দেখেছি, তাই না? আমরা সরকারি কর্মকর্তাদের মানে রাস্তায় নামতে দেখেছি প্রথমবারের মতো এত ভয়ঙ্করভাবে। 76% আন্দোলন, তখনকার আন্দোলন হচ্ছে এই মানে সরকারি চাকরির আন্দোলন ছিল, সরকারি কর্মকর্তারা মাঠে নেমে আন্দোলন করছিলেন। কিন্তু এখন হঠাৎ করে দেখতেছেন না যে কোনো আন্দোলন নাই। সুতরাং এখন তো আন্দোলনের বাস্তবতা নাই, কারণ এখন তো বিএনপি সরকার মাঠে। সুতরাং আমরা বুঝতে পারি যে আসলে সেই আন্দোলনগুলো আসলে কাদের ব্যাকআপে হতো। সুতরাং এই যে দেখেন একটা দেশের স্থিতিশীলতা রক্ষা করা, এবং এই যে সফলতার কথা বলছেন যে সরকারের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো বাস্তবায়নের মধ্যে দিয়ে সফলতা নিশ্চিত করা, এবং সেটা তো আমরাও সেটা সমালোচনা করব, আলোচনা করব, ভালো কিছু হলে সাধুবাদ জানাবো। কিন্তু এই যে একটা অসুবিধার জায়গাগুলো তৈরি করে রাখা হচ্ছে, এবং যেটা আপনি বলছেন যে আমাদের আশঙ্কা কিনা, কিন্তু আমরা দেখছি যে IMF-ও এই কারণে ঋণ দিচ্ছে না, বাংলাদেশের অর্থনীতিকে আবার সেই একটা পরিস্থিতিতে পেয়েছি আমি।